কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। ফল ও সবজি উৎপাদনে ড্রিপ সেচ। অন্যান্য ফসলের মতো ফল ও সবজি চাষের জন্য সেচের প্রয়োজন হয়। এতদিন গতানুগতিক পদ্ধতিতে ক্ষেতে সেচ দেওয়া হতো। বর্তমানে বিজ্ঞানীরা ড্রিপ পদ্ধতিতে সেচ দেওয়ার পরামর্শ দিচ্ছেন। দেশে ফসল উৎপাদনের সেচ কাজে বিশেষ করে ভূগর্ভস্থ পানি বেশি ব্যবহার করা হয়। অপরিকল্পিতভাবে মাটির নিচের পানি ব্যবহারের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। সেজন্য বিশেষজ্ঞগণ ভূ উপরিস্থ পানি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। পানি সেচের নানান পদ্ধতি রয়েছে। আমাদের দেশে সাধারণত প্লাবন পদ্ধতি, ছিটানো পদ্ধতি, মাটির নিচে পাইপের মাধ্যমে সেচ, পানির দুষ্প্রাপ্যতার কথা ভেবে সেচ পদ্ধতি নিয়ে চিন্তাভাবনাও চলমান রয়েছে। সেখান থেকে নতুন নতুন পদ্ধতিগুলো জনপ্রিয়তা পাচ্ছে। তার মধ্যে ড্রিপ ইরিগেশন পদ্ধতি উল্লেখযোগ্য। এতে সেচের পানি সাশ্রয় হয়, যেখানে ভূপৃষ্ঠ থেকে 30% পানি কাজে লাগে এবং স্প্রিংকলার পদ্ধতিতে কাজে লাগে 60%। সেখানে ড্রিপ পদ্ধতিতে কাজে লাগে প্রায় 80%। এই পদ্ধতিতে পানির ট্যাঙ্কে পানি রেখে সেখান থেকে চিকন পাইপের মাধ্যমে সরাসরি ফোঁটায় ফোঁটায় গাছের গোড়ায় সরবরাহ করা হয়। এতে পানির সাশ্রয় হয় এবং ফসল সার্বক্ষণিক উপযুক্ত পরিমাণের পানি পায় বিধায় ফসলের ফলনও ভালো হয়। এই দেশে দক্ষিণাঞ্চলে সারা বছরই পানির একটা শর্টেজ থাকে। এখানে আমাদের যে সারফেস ওয়াটার, যেটা মাটির ভূগর্ভস্থ পানি, সেটাও আমি ব্যবহার করতে পারি না লবণাক্ততার কারণে। এই কারণে দক্ষিণাঞ্চলে সবজি করাটা খুবই কঠিন হয়ে পড়ে। আমরা পরীক্ষামূলকভাবে আমাদের আঞ্চলিক উন্নতত্ত্ব গবেষণা কেন্দ্র লেবুখালী, দুমকি, পটুয়াখালীতে ড্রিপ ইরিগেশন পদ্ধতি আমরা একটা করলা পরীক্ষায় প্রয়োগ করেছি। এই ক্ষেত্রে দেখা যায়, যদি আমি জমিতে সারফেস ইরিগেশন দিই, মানে আমি জমিতে যদি পানি এমনি ভাসায় দিই, তাহলে পানির ওয়াটার ইউজ এফিসিয়েন্সি মাত্র 30%। আর যদি আমি স্প্রিংকলার পদ্ধতি দিই, সেক্ষেত্রে আমার ওয়াটার ইউজ এফিসিয়েন্সি 60%। আর এই পদ্ধতিতে, ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে আমার ওয়াটার এফিসিয়েন্সি মোর দ্যান 80%। আর এই ড্রিপ ইরিগেশন পদ্ধতির সুবিধাগুলি, ড্রিপ ইরিগেশন পদ্ধতি হলো যে একটা চিকন পাইপের মাধ্যমে প্রতিটা গাছের গোড়ায় ফোটায় ফোটায় গাছের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি পানিটা দিব। এটাই হচ্ছে ড্রিপ ইরিগেশন। এবং যে অন্য কোনো জায়গায় আমি পানি পড়তেছি না, এক্ষেত্রে হবে আগাছা জন্মানোর সুযোগটা আমার পাবে না। ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে আমার প্রত্যেকটা গাছ সমানভাবে পানি পাবে, এবং যখন আমার পানির প্রয়োজন বেশি হবে তখন আমি পানির ফোঁটাটা বাড়িয়ে দেব। পানির প্রয়োজন কম থাকবে তখন আমি পানির ফোঁটাগুলি কমায় দেব। দক্ষিণাঞ্চলের যে পতিত জমিগুলি যদি আমরা সবজি চাষের আন্ডারে নিয়ে আসতে চাই, তাহলে এই ড্রিপ ইরিগেশন আমাদের অনেকাংশে সহযোগিতা করবে। ঢ্যাঁড়স ভেষজ গুণ সম্পন্ন একটি ফল সবজি। ঢ্যাঁড়স গ্রীষ্মকালীন সবজি হিসেবে পরিচিত হলেও বাংলাদেশের আবহাওয়ায় প্রায় সারা বছরই ঢ্যাঁড়সের চাষ করা সম্ভব। জাতভেদে রোপণের 1 থেকে 1.5 মাস পর ঢ্যাঁড়স তোলা যায়। প্রথম তোলার পর প্রতিদিন ঢ্যাঁড়স তোলা যায়। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি ঢ্যাঁড়স চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রচুর জৈব সার প্রয়োগ করতে পারলে বেলে ধরনের মাটিতেও এর চাষ করা যায়। বিদেশি জাত বিশেষ করে
হাইব্রিড জাতের বীজ দিয়ে পরবর্তী বছর ঢেঁড়স আবাদ করা যাবে না। প্রতি বছরই নতুন বীজ কিনতে হবে। ভালো বা উন্নত জাতের ঢেঁড়সের যেসব বৈশিষ্ট্যগুলো থাকে তা হলো সব পত্রকক্ষে ফুল ফল ধরে, গাছ 2 থেকে 2.5 মিটার লম্বা হয়, গাছ প্রতি ফলনের সংখ্যা অন্তত 10 থেকে 15টি, ফুল ফোটার 5 থেকে 6 দিনের মধ্যেই ফল সংগ্রহ করা যায়, প্রতি 1 দিন পর পর ফল তোলা যায়। আধুনিক পদ্ধতি বা কৌশল অবলম্বন করলে প্রতি হেক্টরে 14 থেকে 16 মেট্রিক টন ফলন পাওয়া যায়। ঢেঁড়সের বীজ বপনের 30 থেকে 35 দিন পর থেকেই ফল ধরা শুরু হয় এবং 4-5 মাস পর্যন্ত চলতে থাকে। ফল বের হওয়ার 5-6 দিনের মধ্যেই খাওয়ার জন্য তোলা যায়। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের এই বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। মৎস্য সম্পদের গুরুত্ব অপরিসীম। খাদ্যে প্রাণীজ আমিষের প্রায় 60% যোগান দেয় মাছ। মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বছরে প্রায় 4150 কোটি টাকা আয় করে। মাছের সাথে রয়েছে ব্যাপক জনসম্পৃক্ততা। পাবনা জেলায় রয়েছে যমুনা, ইসামতি, বড়াল সহ অসংখ্য নদ নদী, রয়েছে প্রচুর পুকুর, ডোবা ও নালা। এসব জলাশয়ে প্রচুর মাছ উৎপাদিত হয়। জেলার বেড়া ও সাথিয়া বাজারে গেলে তার প্রমাণ মেলে। এসব বাজারে রুই, কাতলা, বোয়াল, আইড়, শোল, বাইন, পুঁটি, গুলশা, কই, শিং, মাগুর সহ অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। মাছের সরবরাহ দেখলে অবাক না হয়ে পারাই যায় না। মৎস্য আহরণকারীরা বা মাছ চাষিরা মাছ নিয়ে এসে প্রথমে পাইকারদের কাছে বিক্রি করে। পাইকাররা সেই মাছ দেশের অন্যান্য এলাকায়, বিশেষ করে ঢাকার ব্যবসায়ীদের কাছে প্রেরণ করে। স্থানীয় খুচরো ব্যবসায়ীরাও তাদের কাছ থেকে মাছ নিয়ে বিক্রি করে। সকাল হলেই সরগরম হয়ে ওঠে মাছের জমজমাট বাজার। মনে হয় এ যেন মাছের ক্রেতা বিক্রেতাদের এক মিলন মেলা। এখানে ভালো ভালো একদম ফরমালিন মুক্ত ভালো ভালো বড় বড় মাছ পাওয়া যায়। মানে বেশিরভাগ আমরা এখান থেকে আনে, যমুনা নদীর মাছ। এখান থেকে আমরা সব সময় মাছ কেনাকাটা করি। আমরা এই বাজারে তাজা যমুনা নদীর মাছ কিনলাম। রুই মাছ 700 টাকা কেজি, ফরমালিন মুক্ত, খাবার জন্য কিনেছি মাছটা। এখানে অনেক মাছ পাওয়া যায়, নদীর মাছ, বড় বড় অনেক নদীর মাছ পাওয়া যায়। আমি মাঝে মাঝে এখানে আসি মাছ কেনার জন্য। এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। রুই মাছ কিনলাম, তারপরে চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, বোয়াল মাছ। এখানে অনেক ফ্রেশ মাছ পাওয়া যায়। আমরা এখানে মাঝে মাঝে মাছ কিনি এবং দামে একটু সস্তা পাওয়া যায়। এলাকার যোগাযোগ ব্যবস্থা ভালো। এখানে মাছের যোগান বেশি, মাছ দামিও সস্তা। দূর দূরান্ত এমনকি ঢাকা থেকে ক্রেতা এসেও এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। দেশের অনেক এলাকায় মাছের ঘাটতি থাকলেও পাবনা জেলা তার ব্যতিক্রম। যমুনা নদীর মাছ সব টাটকা মাছ যাতে বিক্রি করা হয়, বিভিন্ন জায়গার খরিদ্দার এসে নিয়ে যায়, যাতে পাবনা, আপনার রাজশাহী, ঢাকা সব জায়গায় সরবরাহ করা হয়। সব ফরমালিন মুক্ত সুন্দর মাছ। এই যার মাছের অনেক প্রচুর চাহিদা এবং যেরকম পাওয়া যায় তার চেয়ে চাহিদার সংখ্যা বেশি এবং অনেক কাস্টমার আছে। সকল জলাশয় মাছ চাষে পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করা গেলে অন্যান্য এলাকায়ও এমন হতে পারে। আমাদের প্রত্যাশা দেশের সকল জলাশয়ে মাছ চাষ হবে এবং মাছে ভাতে বাঙালির পুরানো ঐতিহ্য অটুট থাকবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন।
আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্নে